আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনারা জানেন যে নিউজ গ্যালারিতে আমরা প্রতিনিয়তই দেশের যে বিভিন্ন উল্লেখযোগ্য প্রতিদিনের ঘটে যাওয়া যে ঘটনাবলী রয়েছে তা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে অনেকে বিশেষজ্ঞ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যোগ দেন, একটু তাদের মতামত আমরা জানার চেষ্টা করি। আপনাদেরকে আজকের প্রথমেই যে আয়োজনে যেটা জানাবো, আপনারা নিশ্চয়ই জানেন যে রাত পোহালেই পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ। কেমন হতে যাচ্ছে সেই ভোট গ্রহণ, বিশেষ করে এই ২৯টি পৌরসভায় কিন্তু সবগুলোতেই ইভিএমে ভোট নেওয়া হবে। তো স্বাভাবিকভাবে এ নিয়েও একটা আগ্রহ তো তৈরি রয়েছে এবং যে সুষ্ঠু ভোট, এবং আমরা এর আগের যে ধাপগুলোতেও দেখেছি যে বিদ্রোহী ভোট, বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন তাদেরও যে বিষয়গুলো রয়েছে, আমরা সার্বিকভাবে এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সহকর্মীরা যারা রয়েছেন দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। যারা ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন, চলুন আপনাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম, আছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা, এবং আছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নিউজ গ্যালারিতে। প্রথমেই আমি একটু রফিকুল ইসলাম আপনাকে দিয়েই শুরু করতে চাই। রফিকুল ইসলাম, জয়পুরহাটের কয়টি পৌরসভায় আসলে রাত পোহালেই ভোট গ্রহণ হবে এবং কি অবস্থা সেখানে, আমাদেরকে যদি একটু সংক্ষেপে জানাতেন। জয়পুরহাটের জয়পুরহাট সদর পৌরসভা, জয়পুরহাটে একটি পৌরসভা নির্বাচন কালকে। নির্বাচনকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা। আমাকে জানিয়েছেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো কারচুপি হবে না। সবাই শান্তিপূর্ণভাবে ভোট যেন দিতে পারে সেই প্রস্তুতি সম্পন্ন তারা করেছেন ইতিমধ্যেই। আর এই জয়পুরহাট সদর পৌরসভার ভোটার সংখ্যা হলো ৫২,২৭৩। কেন্দ্রের সংখ্যা ২২টি, আর 10টি ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি করবে। র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সবসময় নিরাপদ টহল জোরদার করবে। জি রফিকুল ইসলাম, কোনো সহিংসতার কি কোনো আশঙ্কা করা হচ্ছে কিনা কালকের ভোটে? জয়পুরহাটে এখানে কোনো সহিংসতা নেই, সহিংসতা আশঙ্কাও নেই। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে, আমরা যেভাবে দেখছি যে জয়পুরহাটে কোনো সহিংসতা হবে না। কোনো বিদ্রোহী এখানে মূলত প্রার্থী? লড়াই হবে না, এখানে এখানে মূলত লড়াই হবে আওয়ামী লীগ বিএনপির মধ্যে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপির মধ্যে মূলত লড়াই হবে। তাছাড়া আরো 3 জন আছেন প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থী, ইসলামী আন্দোলনে একজন এবং আর একজন স্বতন্ত্র প্রার্থী। তবে এখানে সবকিছু আমরা আহ, আহ, জরিপ করে দেখছি যে আওয়ামী লীগ এবং বিএনপি নৌকা ধানের শীষের মধ্যে লড়াই হবে। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম। একটু যেতে চাই আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহার কাছে। চপল সাহা, আম, এই যে ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ হবে রাত পোহালেই, আম, উত্তরাঞ্চলে আসলে কয়টি পৌরসভায় হবে আমাদেরকে যদি একটু জানাতেন, এবং কোনো সহিংসতার আশঙ্কা রয়েছে কিনা? আপনি জানেন যে আসলে উত্তরাঞ্চলে বলতে এখন বগুড়া পৌরসভায় হচ্ছে, জয়পুরহাট পৌরসভা হচ্ছে, মানে জেলা শহরগুলোতে পৌরসভাগুলোতে আপনার ভোট হচ্ছে। তবে একটা কথা বলে রাখা ভালো যে বগুড়া পৌরসভা হলো বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা। এই পৌরসভায় আপনার প্রায় ৩.৫ লক্ষ ভোটার ভোট দেবে। এখানে আপনি একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে এই পৌরসভায় মোটামুটি ভাবে এখন 4 জন মেয়র প্রার্থী আছেন এবং 131 জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে 50 জন। আপনার গত কয়েকদিন ধরে কিন্তু প্রচারণা কিন্তু খুব তুঙ্গে ছিল, এবং এই তুঙ্গে থাকার কারণে কিন্তু মানুষ কিন্তু ভোটের ব্যাপারে বেশ আশাবাদী হয়ে উঠেছেন এবং মনে করছেন যে ভোটটা এবার সুষ্ঠু হবে। কারণ ইভিএম পদ্ধতিতে এর আগেও ভোট হয়েছে বগুড়ায়, বগুড়া শহরেই হয়েছে। এই কারণে কিন্তু মোটামুটি ভাবে সবার ভিতরে একটা আশার একটা সঞ্চার হয়েছে এবং উৎসাহ উদ্দীপনা বলতে পারেন। এবং ভোটাররা কিন্তু ব্যাপক হারে বগুড়ায় অংশগ্রহণ করছেন। বগুড়ার অন্যান্য যে পৌরসভায় গুলো ভোট হয়ে গেছে সেখানে কিন্তু ৭০ থেকে ৭৫% ভোটার কিন্তু এসছে। তার মানে বুঝতেই পারছেন যে ভোটারের সংখ্যা কেমন আসছে। আর একটা ব্যাপার, আজকে কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে বগুড়া শহরে কিন্তু আপনার ঢুকতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ কোনো গাড়ি যানবাহনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং শহরটাকে ফাঁকা করে ফেলা হয়েছে। চারিদিকে আপনার হলো বিভিন্ন
আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই কোনোভাবেই যেন কোনো সহিংসতা ঘটনা না ঘটে। তারপরেও একেবারে যে সহিংসত ঘটনা ঘটবে না এটা বলা যায় না, কারণ এখানে আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং আপনার স্বতন্ত্র একজন প্রার্থী আছেন, যিনি আপনার মোটামুটি ভাবে তিনিও মোটামুটি একজন বলতে পারেন যে হেভিওয়েট ক্যান্ডিডেট। এখানে আহ, ত্রিমুখী একটা লড়াই হবে, এবং ত্রিমুখী লড়াইতে আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী, এই তিনজনের মধ্যে এখন কে উঠে আসবে সেটা কালকেই বোঝা যাবে। কারণ ভোটের ব্যাপার যেটা, সেটা হলো যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেইখানে কিন্তু আমরা একটু দেখতে পেয়েছি যে গত 2-3 দিন আগেই কিন্তু একটা মার্ডার বগুড়ায় হয়ে গেছে। কেউ কেউ মনে করছেন এটা তো নির্বাচন সংক্রান্ত মার্ডার, আবার কেউ কেউ মনে করছেন যে হয়তো এমনি কোনো মার্ডার হয়েছে, জি। যুবক মার্ডার হয়েছে। সে কারণে একটু ভয় ভীতি যে নেই তা না, তবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলে যেটা জেনেছি যে তারা যে 113টি যে ভোট কেন্দ্রের সংখ্যা আছে, 113টি ভোট কেন্দ্রেই কিন্তু মোটামুটি ভাবে আপনার পুলিশ, বিজিপি এবং আনসার কিন্তু মোতায়েন চপল থাকবে। সাহেব, এই যে কারণে 113টি ভোট কেন্দ্রের মধ্যে কি কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভোট ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। যেমন আপনি প্রায় 40টা মতন কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে, যেগুলো একটু শহর থেকে বাইরে বর্ধিত পৌরসভা, সেই জায়গায় কিন্তু একটু ঝুঁকিপূর্ণ রয়েই এই গেছে। ঝুঁকিপূর্ণ ভোট শহরের ভিতরে কেন্দ্রগুলোকে ঘিরে কি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে নেওয়া হয়েছে, এবং দেখা গেছে যে আপনার সেই জায়গাগুলোতে আপনার কিন্তু ইতিমধ্যে কিন্তু কালকে থেকে আসতে শুরু করেছে। আপনার গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে আসছে আপনার হলো আনসার, বিজিপি এবং জি। পুলিশরা বিভিন্ন জায়গা থেকে, এবং আজকে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছে। জি। ইভিএম নিয়ে ভোট মোটামুটি সবাই একটা ভালো আশা করছে যে ভালো এখানে ভোট হবে। তারপরেও একটা আশঙ্কা, হয়তো কোনো একটা গন্ডগোল থেকে হয়তো বড় ধরনের গন্ডগোল হতে পারে, তবে আমরা মনে করছি যে গন্ডগোল হবে না, মানুষের ভিতরে স্বতঃস্ফূর্ততা আছে। আমরাও আশা করি যে যাতে স্বতঃস্ফূর্তভাবে সবাই যায় এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। অসংখ্য ধন্যবাদ চপল সাহা। একটু যেতে চাই আমাদের গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলামের কাছে। মাজহারুল ইসলাম, গাজীপুরের কি অবস্থা এবং কয়টি পৌরসভায় ভোট গ্রহণ হচ্ছে রাত পোহালেই, এবং সার্বিকভাবে কি পরিস্থিতি দেখছেন সেখানে? আসলে এই গাজীপুরে একটা মাত্র পৌরসভা, কালীগঞ্জ পৌরসভাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে 36,000 ভোটার। এখানে সবচেয়ে ছোট পৌরসভা এটি গাজীপুরে। 36,000 ভোটার সেখানে 17টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং ইভিএম পদ্ধতিতে কিন্তু গাজীপুরের যে কালীগঞ্জে পৌরসভা যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেটি ইভিএম পদ্ধতিতেই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর আগে আমরা গাজীপুরের শ্রীপুরের যে ইভিএম পদ্ধতিতে ভোটার যে ভোট হয়েছে, সেখানে আমরা দেখছি যে 70% ভোটার কিন্তু এখানে ভোট দিয়েছেন। কালীগঞ্জে আমরা আশা করছি যে ভোটারদের উৎসবমুখর পরিবেশই তারা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই কেন্দ্রে 17টি কেন্দ্রে আমরা এ পর্যন্ত জরিপ করে দেখেছি যে জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে তারা কোনোটাকে নিচ্ছেন না। আচ্ছা। কোন কোন প্রার্থী হয়তো তারা বলছেন যে এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে ঝুঁকিপূর্ণ তারা বলছেন না। এখানে 4 জন মেয়র প্রার্থী, বর্তমান যিনি মেয়র আছেন শেষ, এবং আওয়ামী লীগ এবং বিএনপি সহ মোট 4 জন প্রার্থী মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং সাধারণ যে কাউন্সিলর, সেই কাউন্সিলর 34 জন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জি। আর সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলা 10 যায় যে জন উৎসব মুখর সংরক্ষিত পরিবেশেই মহিলা আর কি প্রার্থী। ভোট গ্রহণ হবে। বলা চলে যে উৎসব মুখর পরিবেশই ভোট জি। অনুষ্ঠিত হবে, এবং সেখানে নিরাপত্তার জন্য 4 স্তরের নিরাপত্তা নিরাপত্তা গ্রহণ করেছে। ব্যবস্থাও নেওয়া ইতিমধ্যেই হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে র্যাব, বিজিবি এবং পুলিশ জি। সকাল থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে আমরা দেখছি, এবং জেলা প্রশাসন বলেছেন যে সেখানে 5টি মোবাইল টিম কাজ করবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাজহারুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ চপল সাহা, ধন্যবাদ রফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা করছি যে পঞ্চম ধাপে 29 পৌরসভায় রাত পোহালেই সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে এবার যে খবরটা একটু জানাতে চাই, নিশ্চয়ই আপনারা জানেন যে 20 বছর পর
আরিচা কাজিরহাট নৌ রুটে চালু হয়েছে যে ফেরি চলাচল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, বিশেষ করে এই ফেরি চলাচলকে ঘিরে স্থানীয়রা কিন্তু অনেক আশার আলো দেখছেন। এবং কি অবস্থা আমরা একটু জানতে চাই এই বিষয়ে, এবং এই বিষয়ে জানার জন্য ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের পাবনা প্রতিনিধি রিজভী জয়। রিজভী জয়, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ মাহমুদ। একটা আপনি বিষয়ে যেমনটি বলছিলেন, জি জি রিজভী জয়, একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আজকে ফেরি চলাচল শুরু হলো, এবং আমরা যতটুকু জানি যে 2 বছর আগেও তো এরকম একটি চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা তো পরে সফল হয়নি। এখন আজকে যেই নতুন করে আবার ফেরি চলাচল শুরু হলো, বিশেষ করে 20 বছর পর, এই বিষয়টি কি স্থানীয়রা কিভাবে দেখছেন এবং কেমন দেখলেন আজকে সারাদিন সেখানকার পরিস্থিতি? মাহমুদ, আজকে কিন্তু মাননীয় নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি কিন্তু মানিকগঞ্জের আরিচাঘাট থেকে পাবনার কাজিরহাটে এসে এই ফেরি চলাচলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন। এবং এর আগে প্রায় 1 মাস ধরে কিন্তু এখানে এই ফেরিগুলো পরীক্ষামূলকভাবে চলাচল করছে। এবং এক্ষেত্রে কিন্তু এই যে নৌ রুটটি 14 কিলোমিটারের, সেটি কিন্তু খনন করা হয়েছে। এখান থেকে প্রায় 5 লাখ ঘন মিটার খনন করা হয়েছে ড্রেজারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে যে সংকটের কথা আপনি বলছিলেন, যে এর আগে কিন্তু আমাদের যে বিআইডব্লিউটিএ তাদের কিন্তু নদীর ড্রেজিং এর ক্ষেত্রে একটা বড় সংকট ছিল বা বড় সীমাবদ্ধতা ছিল, যে ড্রেজারের সংকট। সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যেই অনেকটাই পূর্ণ হয়েছে। নতুন করে 70টি ড্রেজার কেনা হয়েছে এবং এর মধ্য দিয়ে শুধুমাত্র পাবনা এই কাজিরহাট আরিচা ফেরি নৌ রুটটি নয়, আহ, আরো যে সকল বাংলাদেশের যে নৌপথ রয়েছে 70,000 কিলোমিটার, সেগুলোরও নাব্যতা ফেরানোর জন্য কাজ শুরু হবে বলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আজকে জানিয়েছেন। এবং এই নৌ রুটটি সচল রাখার জন্য যে আগের যে সীমাবদ্ধতা ছিল, যে ড্রেজারের সংকট, সেটি যেহেতু এখন নেই, সেক্ষেত্রে এই 14 কিলোমিটার নৌপথ একদম নিয়মিত ভাবে চালু থাকবে এবং সেটিকে নিয়মিত ড্রেজিং করার জন্য ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানিয়েছেন। জি তো রিজভী জয়, এক্ষেত্রে একটা বিষয় একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে ফেরি চলাচল শুরু হলো, প্রথমত ঠিক এই মুহূর্তে এখন কয়টি ফেরি চলাচল করবে, বিশেষ করে এই আরিচা কাজিরহাট এই নৌ রুটে, এটি একটি বিষয়। এবং এই ফেরি চলাচলে আসলে স্থানীয়দের কি কি সুবিধা হলো বলে আসলে স্থানীয়রা মনে করছেন? মাহমুদ, এখানে যে প্রাথমিক পর্যায়ে 2টি ফেরি দিয়ে চালু হচ্ছে, 4টি ফেরি দিয়ে চালু হচ্ছে। এবং যদি এই ফেরিঘাটটিতে যদি জনপ্রিয়তা পায়, তাহলে এখানে ফেরি সংখ্যা দ্রুত বৃদ্ধি করা হবে। এবং স্থানীয়দের মধ্যে যে প্রভাব, সেটা কিন্তু উৎসবের আমেজ বইছে বেশ কিছুদিন ধরে এই নদীটি পুনরায় সচল হওয়ার জন্য। সেটি রিপোর্ট কিন্তু আমরা এটি নিউজে দেখিয়েছি। এবং এই আজকের এই আনুষ্ঠানিক যাত্রার মধ্যে দিয়ে এই অঞ্চলের যে কৃষি প্রধান অর্থনীতি বা বাণিজ্যে আবারও পুরনো যে 20 বছর আগের যে যৌবন একটা ফিরে আসা, সেটি কিন্তু একটা আভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানকার মানুষ কিন্তু দারুণ খুশি। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার, যে পাবনা থেকে ঢাকার সড়ক পথের দূরত্ব এই নৌ রুট হয়ে কিন্তু মাত্র 140 কিলোমিটার। কিন্তু এই নদীটি বন্ধ থাকার কারণে বঙ্গবন্ধু সেতু হয়ে পাবনার সহ এর আশেপাশের জেলার যে গাড়িগুলোকে ঘুরে যেতে হতো, তাতে কিন্তু অতিরিক্ত 100 থেকে 120 কিলোমিটার পর বাড়তি ঘুরতে হতো। এবং সেক্ষেত্রে বঙ্গবন্ধু সেতুর উপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে এখানে যে এখানকার যে পরিবহন গুলো ছিল, সেখানে কিন্তু বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। তবে এই নদীটি চালু হওয়ার কারণে কিন্তু এখন বঙ্গবন্ধু সেতুর উপরে চাপ কমবে এবং সেই সাথে সাথে এখানকার যে পণ্য, সেই পণ্যগুলো দ্রুত ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। সেক্ষেত্রে একটি অর্থনৈতিক বড় অগ্রযাত্রা শুরু হলো বলে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি সংশ্লিষ্ট এবং অর্থনীতিবিদরা জানিয়েছেন। তবে এই নদীটিকে ধরে রাখার জন্য নিয়মিত ড্রেজিং এবং আরেকটি বিষয়, যে যে দীর্ঘদিন আসলে ফেরিতে গাড়ি না চলার কারণে গাড়িগুলোর যে অবকাঠামো, সেটি যে সামনের বাম্পার, সেটি নিচু হওয়ার কারণে আসলে ফেরিতে ওঠার কিছুটা তাদের মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। তবে যদি এই ক্ষেত্রে পরিবহন মালিকরাও এগিয়ে আসেন এবং সব মিলে যদি যাত্রীরাও এটি সমন্বিত যদি আসলে একটু উদ্যোগ নেওয়া যায়, এবং তাহলে কিন্তু এই নৌরুটটি খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পাবে এবং খুব সহজে যাত্রীরা পাবনা থেকে পাবনা, শুধু পাবনা নয়, পাবনার নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া আশেপাশের যে জেলাগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেখানকার মানুষরা খুব সহজেই ঢাকা যেতে পারবেন স্বল্প খরচে এবং স্বল্প সময়ের মধ্য দিয়ে। মাহমুদ। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিজভী জয় আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের পাবনা প্রতিনিধি রিজভী জয়ের সঙ্গে, বিশেষ করে এই যে 20 বছর পর আরিচা কাজিরহাট নৌ রুটে চালু হয়েছে আজ থেকে যে ফেরি চলাচল, খুবই আশার কথা। এবং এই এই ফেরি চলাচলের ফলে যে পাবনা সহ আরও এর সঙ্গে যুক্ত যেসব জেলা রয়েছে সেখানকার মানুষজন কিন্তু এর অনেক সুবিধা পাবেন, সুফল পাবেন, সে বিষয়টি জানাচ্ছিলেন আমাদের পাবনা প্রতিনিধি রিজভী জয়। আমরা আছি নিউজ গ্যালারিতে, আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী মামুন চৌধুরী। মামুন চৌধুরী, স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ গ্যালারিতে। কথা বলবো আপনার সঙ্গে, তবে শুরুতেই একটা গান দিয়ে আমরা শুরু করি। যে আমি প্রথমে যে গানটি গাচ্ছি, কথা, সুর এবং শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলার শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা, বুঝিনেছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে, তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না তোমার সঙ্গে দেখা না বলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধুয়ে মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বইছে। দিনে রাত চোখে গেছে মনে ধরিনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরিনি। তুমি আখর না চিনালে, তুমি আখর না চিনালে আজও কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না তুমি না হাত বাড়িয়ে দিলে, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলার শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। চমৎকার, খুবই চমৎকার। মামুন ভাই, কার কার গান আপনার আসলে ভালো লাগে? আমার যদি বাংলাদেশের দিকে বলি, মাহমুদুর নবী, বশির আহমেদ, সুবীর নন্দী, রফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল হাদি। আর ওপর বাংলায় মান্না দে, জটিলেশ্বর মুখোপাধ্যায়, আচ্ছা, সত্যনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য, বাহ, এইসব। তাহলে আরেকটা গান একটু শুনি, হ্যাঁ একটু ছোট করে। আমি আবারও জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা সুরে একটা গান গাচ্ছি, খুব ভালো পছন্দের গান আমার। আমার স্বপন কিনতে পারে এমন আমির আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির আমার স্বপন কিনতে পারে এমন আমির আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভবে
যাদের ঘরে অভাবটুকু অঘোর দিয়ে করি, আমার পরম বন্ধু হবে এমন অধীর করে, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির করে। আমি অসীম ধনে ধনী, দারিদ্রকে বলে আমার, জাগরণে ঘুমিয়ে আছে বিনিদ্রকে বলে আমার। আমি অসীম ধনে ধনী, আমি পথের দিশা ভুলে গিয়ে পথে ফিরে আসি, আমি ভালোবাসা যন্ত্রণাকে অধিক ভালোবাসি। আমায় ধরে বেঁধে রাখে এমন সিঁড়ির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। কি অসাধারণ কথা, কথা সুর অনেক একদম সুন্দর। সত্যি অন্যরকম। এবার আমরা কোনটা শুনবো একটু খুব ছোট করে? এবার আমরা শুধু মান্না দের একটি গান গাই, হ্যাঁ। যেহেতু গভীর রাত, হ্যাঁ। আপনি একটা গান গাই। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে। শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে। যে রাতে মন আসে মনের কাছে, দুহাতে জড়িয়ে ধরে হারাই পাছে, কিছু পায় কিছু আরো নিয়ে যেতে চায়, কামনা দুই কোণ ভাসিয়ে। শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে। এই রাতের আধার চিরে একটু পরে জানি আলো ফুটবে, স্বপ্নের মায়া মাখা তোমার আঁচল জুড়ে এক মুঠো সোনার রোদ ভেসে উঠবে। যেন
তবু কিছু আর আমি চাইবো না, তোমাকে শোনাতে গান আর গাইবো না। এ রাতে আমি একা, কেউ সাথে নেই, তাই বুঝি ঘুম গেছে হারিয়ে। শুধু আমার দু চোখে ঘুম আসে না, শুধু আমার দু চোখে ঘুম আসে না, কেন ঘুম আসে না? বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে। গভীর হয়েছে রাত, পৃথিবী ঘুমায়, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে, হয়তো তুমিও গেছো ঘুমিয়ে। অসাধারণ, অসাধারণ। আসলে এই গান কখনোই বিলীন হবে না, জি, পুরনো হবে না, একদম। মামুন ভাই, গানের সঙ্গে এই ভালোবাসা কবে থেকে? গানের সঙ্গে ভালোবাসা আবার খুব ছোটবেলা থেকে না, বড় হয়ে আমি গান শিখেছি। মাধ্যমিকের পরে আচ্ছা, আমি গান শিখি। শ্রদ্ধেয় বড় ভাই নূর হামিদ রিজভী, ওনার হাতে আমার হাতে করি। তার পরবর্তীতে আমি শাস্ত্র সঙ্গীত শিখি ওস্তাদ আব্দুল্লাহ জি বাচ্চু। তারপরে আমি রাশি বেতারে গান করি। আচ্ছা। আর ওই পাশাপাশি শিল্পকলা একাডেমিতে চাকরি করি আমি, আমাদের ডিস্ট্রিক্টে। মানে পুরো দমেই একজন শিল্পী মন এবং শিল্পকলার সঙ্গে জি। জড়িত একজন। তারপরে আমি ঢাকায় চলে আসি আচ্ছা, 1998 তারপরে সে বিটিভিতে লিস্টেড, বাংলাদেশ বেতারে লিস্টেড, এই গান চলছে এইভাবে। তাও তো দীর্ঘ পথ চলা। খুবই সুন্দর। আচ্ছা, একটা বিষয় একটা জানতে চাই মামুন ভাই, সেটা হচ্ছে এই যে নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্ম যারা রয়েছেন, তাদের কাছে আধুনিক বাংলা গান তারা আসলে কিভাবে নিচ্ছেন বলে আপনি মনে করছেন? আধুনিক গান মানে নতুনরা ভালোই গাচ্ছে, এখন অনেক নতুন নতুন সব শিল্পীরা এসছেন, ভালো গান করছেন, হ্যাঁ, কিন্তু তাদের প্রচারটা হতে হবে ভালো, আচ্ছা, তবে গানগুলো আমাদের সামনে আসবে। এখন তো সব ডিজিটাল প্ল্যাটফর্মে সব জি, হচ্ছে, ইউটিউব, জি, ফেসবুকে, সেখানে জি। হচ্ছে। এই বিষয়গুলো কি আসলে মানে গানের যে মান বা চাহিদা তাকে কি ধরে রাখছে, বা এটা কি পজিটিভলি দেখছেন? যেহেতু এখন ইউটিউবের মাধ্যমে চলে গেছে গানগুলো, এখন এটাই প্রচার মাধ্যম, এখান থেকেই সবাই অনেকে ভালো বেরিয়ে আসছে এবং ভালো ভালো মানে শিল্পী আমরা পাচ্ছি, হ্যাঁ, শুনতেও পাচ্ছি অনেকের গান ভালো ভালো হচ্ছে, ভালো ভালো সুরকারের গান। কিন্তু প্রচারটা বেশ ভালো মতো করতে হবে, তাহলে আচ্ছা। আমরা সামনে আরও এগিয়ে আসতে পারবো। কিন্তু মানে ভালো কাজ হচ্ছে। ভালো কাজ হচ্ছে। বাহ, অসাধারণ। তাহলে এবার আমরা আসলে কার গানটা শুনবো? আমাদের দেশের কারো যদি আপনি আমাদেরকে শোনাতে চান। আমাদের দেশের আমি কি মাহমুদুর নবী হ্যাঁ, হ্যাঁ, একটা গান গাই। নিশ্চয়ই। খুব পরিচিত গান। আইনাতে ওই দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসে ছিল জানবে লোকে। আইনাতে ওই দেখবে যখন কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে ছিল জানবে লোকে।
কালজয়ী গান। অসাধারণ, একদম আমি এই কথাটাই ঠিক করেছিলাম, কালজয়ী গান, এবং অনেকে কিন্তু নস্টালজিক হয়ে যাবে জি। এই গানটি শুনতে শুনতে। খুব চমৎকার একটি গান। এবার আসলে আমরা আর কোন গানটি শুনবো? আসলে আমাদের সময় একেবারেই অল্প, জি। এই জন্য খুব ছোট ছোট করে অল্প হ্যাঁ। অল্প করে আর কি একটু শুনতে চাই। সত্যি আসলে অনেকেই মানে আমি নিশ্চিত যে আমাদের দর্শকরা অনেকেই আপনার এই গান শুনতে শুনতে অনেক পেছনের দিকে চলে গেছে আর কি, স্মৃতিচারণ করছে। আমি পিন্টু ভট্টাচার্যের একটি গান গাই, এটা রিকোয়েস্ট ছিল। চলো না দীঘা সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায়, শুরু পথ চলা, শুরু কথা বলা, শুরু পথ চলা, শুরু কথা বলা। চলো না দীঘা সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায়, শুরু পথ চলা, শুরু কথা বলা। আজ যে কথা গেছে থেকে পাহাড় উঁচু মনের আড়ালে দুজনে গেছি ঢেকে, সে কথা বাজু হৃদয় নুপুর বৈশাখী চঞ্চলা, শুরু পথ চলা, শুরু কথা বলা। এই নির্জনে নিভিতে নির্বাক মন চোখে চোখ রেখে গেয়ে গেছি সঙ্গীতে। আজ মন চিনে নিয়ে মনে যদি নিজের মনকে তোমার কাছে পাঠাই নির্বাসনে, সে মন হোক না নিজের আলোকে উর্বশী উর্মিলা, শুরু পথ চলা, শুরু কথা বলা। চলো না দীঘা সৈকত ছেড়ে যাও বনে ছায়ায় ছায়ায়, শুরু পথ চলা, শুরু কথা বলা, শুরু পথ চলা, শুরু কথা বলা। অসাধারণ, অসাধারণ, আসলে সত্যি অন্যরকম। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। মন ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা চিন্তা ভাবনা কি গান নিয়ে? গানে আমি গানের সাথে পাশাপাশি দুটো অপশন রাখি। আচ্ছা। কারণ গানের অবস্থা এখন মানে যে করোনার যে পরিস্থিতি, আমি যেহেতু একটা স্কুল কলেজে আমি আছি গানের মিউজিক টিচার হিসাবে, এখন আপাতত ওটাও ক্লোজ। আচ্ছা, কারণ আমি অনলাইনে আমি কিছু ক্যাটারিং এর কাজ করতেছি। আচ্ছা, এটা কি করোনায় আর কি? করোনার জন্য এটা করা, কারণ আমি অপশন রাখি দুটো, আচ্ছা, যেন আমি টিকতে পারি গান না করে। গানের ভবিষ্যৎ মানে গানটা নিয়ে চিন্তা ভাবনা আছে, যেহেতু নতুন নতুন গান কিছু করার চিন্তা ভাবনা চলছে আমার। এই আচ্ছা, এই আর কি। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা দর্শকের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে নিই, তারপর আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, তারপর আপনার শেষ গান দিয়েই আমরা আমাদের আজকের আয়োজন শেষ করব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সাথেই থাকবেন, এবং আমরা আশা করছি আমাদের আজকের আয়োজন আপনারা উপভোগ করছেন। আমরা আবারও যাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পী মামুন চৌধুরীর কাছে। মামুন ভাই, যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের জন্য। সবাই বাংলা গানের সঙ্গে থাকবেন, বাংলা গান বেশি বেশি করে শুনবেন। আর এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য প্রডিউসারকে অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আপনাকেও অনেক ধন্যবাদ। জি, এই জি, আমরা তাহলে গান দিয়েই আমরা শেষ করি আমাদের আজকের আয়োজন।
আমাদের একজন শিল্পী আমাদের মাঠ থেকে চলে গেছেন, সুবীর নন্দীরা, জি ওনার একটি গান গেয়ে নিশ্চয়। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেও ঝরে পড়ে জোছনা, হাসলেও ঝরে পড়ে জোছনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে।